সংস্কারের জন্য ৬ জনের নেতৃত্বে প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস জানান, আনুষ্ঠানিকভাবে সংস্কার কাজ শুরু হবে ১ অক্টোবর থেকে। এটি পরবর্তী ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করছেন তিনি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে রাজনৈতিক দল, ছাত্র, নাগরিক সমাজ ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ব্যাপক ভিত্তিক ৩ থেকে ৭ দিনব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে বলেও জানান ড. মোহাম্মদ ইউনূস। এসএম আরিফের রিপোর্টে রয়েছে বিস্তারিত। জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন ও সুশাসন ব্যবস্থার সংস্কারের জন্য ৬ প্রতিষ্ঠানে আলাদা কমিশন গঠনের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, বিচার প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এই ৪টি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য। এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানা ভিত্তিক, জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি। এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ৬ জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। এক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসনে সরফরাজ চৌধুরী, বিচার বিভাগে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান, দুর্নীতি দমনে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আব্দুল মুঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ড. স্বাধীন মালিক। প্রধান উপদেষ্টা জানান, ১ অক্টোবর থেকে কমিশনগুলো কাজ শুরু করতে পারে। কমিশনগুলোর আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য, ছাত্র, শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী ১ অক্টোবর থেকে শুরু করতে পারবে বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে ছাত্র সমাজ সহ সংশ্লিষ্ট সকল প্রতিনিধিদের নিয়ে পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে। চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক ৩ থেকে ৭ দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে। প্রধান উপদেষ্টা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি, লুটপাট ও অপশাসনের চিত্র তুলে ধরে প্রতিটি খাতে সংস্কারের প্রয়োজনের কথা বলেন। তিনি এসব বিষয়ে প্রতিটি নাগরিককে যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকার আহ্বান জানান। কাউকে আইন হাতে তুলে না নিতেও সতর্ক করে বলেন, কেউ আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। একটা জাতির সংস্কার শুধু সরকারের সংস্কার হলে হয় না। আপনি ব্যবসায়ী হলে আপনার ব্যবসায়ী সংস্কার আনুন। আপনি শ্রমিক হলে আপনার ক্ষেত্রে আপনি সংস্কার করুন। আপনি রাজনৈতিক নেতাকর্মী হলে আপনার ক্ষেত্রে সংস্কার করুন। আপনি প্রতিষ্ঠান প্রধান হলে আপনার প্রতিষ্ঠানে সংস্কার আনুন। আমি এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপির নাম ব্যবহার করে স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কেউ অপকর্ম করলে তার দাঁত ভাঙা জবাব দেয়া হবে। টাঙ্গাইলের গোপালপুর সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। তারেক রহমান আরও বলেন, জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হলে জনগণের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। ইউসুফ আলী রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে গণসমাবেশের আয়োজন করে গোপালপুর উপজেলা বিএনপি। সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করতে যারা অপকর্ম করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। কাজেই তারা বিভিন্ন রকম
বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা আপনাদের এই প্রিয় দল, বাংলাদেশের মানুষের প্রিয় দল, এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বলেন, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্যই হচ্ছে জনগণের রাজনৈতিক স্বাধীনতা অর্জন করা, একই সাথে জনগণের অর্থনৈতিক যে মুক্তি সেইটি অর্জন করা। টাঙ্গাইলের চমচম, তাঁতের শাড়ি ও পাট বিদেশে রপ্তানি ও কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার কথা জানান তারেক রহমান। যখনই বাংলাদেশে টাঙ্গাইল জেলার কথা আলোচিত হয়, মানুষের চোখের সামনে দুটো বিষয় ভেসে ওঠে। এক, টাঙ্গাইলের শাড়ি, দুই, টাঙ্গাইলের চমচম। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে দেশের কল্যাণে জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে। দেশের রাজনীতির কিছু মৌলিক বিষয় 31 দফা দিয়েছি, তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এরই ভেতর বিভিন্নভাবে আমরা উল্লেখ করেছি আপনাদের সামনে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, বিগত 17 বছর ধরে যে কথা আমরা বলে আসছি জনগণের সামনে, বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি। সময় বেঁধে দিয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে চায় না বিএনপি, তবে সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের পরিবেশ তৈরির পরামর্শ দলটির। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনারের বৈঠক শেষে একথা জানান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে ও বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আরো জানাচ্ছেন মাহবুব সৈকত। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্দিয়া সিম্পসন। পরে ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন ডেপুটি হেড অব মিশন ক্লিন্টন পোপকে ও প্রথম সচিব লারা অ্যাডামস। অপরদিকে মহাসচিবের সাথে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সমন্বয়ক আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সদস্য শ্যামা ওবায়েদ। বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কবে নির্বাচনের দিকে যাচ্ছি, কতদিন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে, এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। সংস্কার দ্রুত শেষ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দিলেও বিএনপির নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে চাপে রাখতে চায় না বলেও জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য। একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন। আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন প্রক্রিয়ার কাজটা শুরু হতে হবে। জেলা প্রশাসক সহ গুরুত্বপূর্ণ নিয়োগে অংশীজনদের সাথে আলাপ করে নিতেও সরকারের প্রতি পরামর্শ আমির খসরু মাহমুদ চৌধুরীর। দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই, এখন হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। অন্যদিকে সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা শেষে ছাত্র জনতার অভ্যুত্থান ও গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া শহীদের স্মরণে 14 সেপ্টেম্বর রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।
অন্তর্বর্তী সরকার দাবি পূরণের সরকার নয় উল্লেখ করে 1 বছরের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন অনুষ্ঠানে তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র তৈরি করতে পারলে আদর্শ শিক্ষা ব্যবস্থা তৈরি হবে। রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত শিক্ষক সমাবেশে এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানান, নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা গড়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা সরকার। এই অবস্থা থেকে বের হতে প্রয়োজনে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে বলেও জানান তিনি। রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবাদী যুগের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘাপটি করে বসে আছে। তারা শিক্ষায়, অর্থনীতিতে, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে। দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয়, উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য, নিরপেক্ষ করার জন্য, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে। সেজন্য যেগুলো সংস্কার করা দরকার সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় গুলি করে হত্যার পর থানা এলাকায় গাড়িতে মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে পৃথক 2টি অভিযোগ দায়ের করা হয়েছে। গত 5 আগস্ট আশুলিয়ায় নিহত সবুরের ভাই এবং সজলের মায়ের পক্ষে বুধবার আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। আইনজীবী জানান, আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে 6 জনকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 69 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আশুলিয়া থানা এলাকায় গত 5/8/2024 তারিখ পুলিশ যে 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন। এবং অন্য আরেকটি ঘটনা, একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম, যার নাম হচ্ছে আসাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই 2 অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট 70 জনকে আসামি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তৌফিক ইলাহির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার রাজধানী গুলশান থেকে তৌফিক ইলাহি চৌধুরীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশের সাবেক মহাপরিদর্শক KM শহীদুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে আজ রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক বায়েজিদ বোস্তামি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত 3 সেপ্টেম্বর শহীদুল হককে উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি। পরে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নড়াইলে জাতীয় সংসদের সাবেক হুইপ ও নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নামে মামলা হয়েছে। মিছিলে হামলা, গুলি ছোড়া ও মারধরের অভিযোগে করা এ মামলায় মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন সহ আওয়ামী লীগের 90 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ে 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেছেন থানা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। নতুন নিয়োগ পাওয়া 59 ডিসির মধ্যে 8 জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এছাড়া আরও 4 জেলার ডিসি পদে রদবদল আনা হয়েছে। জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বঞ্চিত
কর্মকর্তাদের অসন্তোষ থেকে সৃষ্ট হট্টগোল তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ডক্টর মোখলেসুর রহমান। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি দেশের ৫৯ জেলায় নতুন করে জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত বিএনপিপন্থী হিসেবে পরিচিত উপসচিব পদমর্যায়ের কর্মকর্তারা। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমানের সাথে দেখা করে অবিলম্বে প্রজ্ঞাপন ২টি বাতিলের দাবি জানান তারা। যে জেলা প্রশাসক হিসেবে ৫৯ জন কর্মকর্তাদেরকে পদায়ন করা হয়েছে, তাদের অনেকের বিষয়ে আমাদের অভিযোগ রয়েছে, আপত্তি রয়েছে। যেহেতু এই সকল কর্মকর্তারা বিভিন্নভাবে বিগত সরকারের বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, আশীর্বাদ পুষ্ট হয়েছেন, সুতরাং যত দ্রুত সম্ভব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এই দুটি যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেই দুটি প্রজ্ঞাপন বাতিল করতে হবে। তবে প্রজ্ঞাপন বাতিল নয়, এরই মধ্যে অভিযুক্ত ৮ জন ডিসির নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। একই সাথে ৪ জেলায় ডিসি পদে রদবদল আনা হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, অনেক দিনের পুরনো তথ্যের ভিত্তিতেও যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় ৫ জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। বিষয়টি নিয়ে যারা মন্ত্রণালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান। আমরা এটাকে বলতে পারি বিশৃঙ্খলা এবং অশোভন আচরণ, এবং আমাদের মতোই সহকর্মীদের দ্বারা ঘটেছে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। সরকার এটা কেন ঘটল এইটার কারণ জানার জন্য 1 পার্সন কমিটি, আমরা বলি ১ সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। নবনিয়োগ পাওয়া ডিসিদের কাজে যোগদানের নির্দেশ দিয়ে আগামী ৩ দিনের মধ্যে বাকি জেলাগুলোতেও জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব। এরা ছাড়া বাকিরা অন দ্য ওয়ে টু দ্য ডিস্ট্রিক্ট। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বিগত আওয়ামী লীগ শাসনামলে র্যাব ও অন্যান্য বাহিনী কর্তৃক বেআইনিভাবে আটক, গুম এবং নির্যাতনের প্রতিবাদে এবং যারা এখনও আয়নাঘর নামের বন্দিশালায় আছেন তাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে কুর্মিটোলা র্যাব হেডকোয়ার্টারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে কাউন্সিল এগেইনস্ট ইনজাস্টিস। মানববন্ধনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের মতো বিশেষ বাহিনীর বেআইনি কার্যক্রম নজরদারি এবং প্রতিরোধের জন্য একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠন করে প্রতিটি কাজে নজরদারি দাবি জানানো হয়। এছাড়া গোপন নির্যাতন কক্ষ উন্মোচন এবং সিলগালা করা, যেসব ব্যক্তি ইতিমধ্যে গুমের শিকার হয়ে নিখোঁজ তাদের পরিবারের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনার অন্যতম সহযোদ্ধা কুদ্রুল হাসানকে ৬ দিন পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। সকালে লবণচড়া দারোগার লেনের সুলতানিয়া আহমেদ জামে মসজিদের সামনে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে মসজিদের মুসল্লিরা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গত ৫ সেপ্টেম্বর রাতে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হয়েছিলেন। আরএমজি এবং নন আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ পরিস্থিতি পর্যালোচনায় শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোশাক খাতে শ্রমিক অসন্তোষ নিয়ে সচিবালয়ে আয়োজিত বৈঠক শেষে একথা জানান তিনি। এ সময় বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম আশা প্রকাশ করেন, শনিবারের মধ্যে পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। রাকিব হাসানের আরেকটি রিপোর্ট। বকেয়া বেতন পরিশোধ সহ একাধিক দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বেশ কিছু পোশাক কারখানায় চলছে শ্রমিক অসন্তোষ। ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়েছে কারখানাগুলোতে। এর মধ্যে প্রায় ৭০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
দ্রুতই এই সমস্যার সমাধানের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভা শেষে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৈঠকের বেশ কিছু সিদ্ধান্তের কথা তুলে ধরেন। আরএমজি এবং নন আরএমজি সেক্টরের বিদ্যমান শ্রম অসন্তোষ ও শ্রম পরিস্থিতি বিবেচনা পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্তে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হলো। শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমএ এর সাথে বসবো। শ্রমিকদের এই আন্দোলনের পেছনে রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে জানিয়ে এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান দেন তিনি। জুট ব্যবসাকে কেন্দ্র করে যারা সন্ত্রাস করার চেষ্টা করছে তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে ইতিমধ্যেই গিয়েছে এবং সামনে এটা অব্যাহত থাকবে। শ্রমিক অসন্তোষের কারণে পোশাক রপ্তানি কমে গেছে জানিয়ে শনিবারের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বিজিএমইর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। আমি আশা করি আজকে হয়তো বা সন্ধ্যার মধ্যে বিকেলের মধ্যে ওই ফ্যাক্টরির বেতনও ক্লিয়ার হবে, আমরা যতটুকু জানতে পেরেছি। আমার বিশ্বাস কালকে থেকে শনিবার থেকে সব ফ্যাক্টরিগুলি নিরবিচ্ছিন্নভাবে চলতে পারবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বৃহস্পতিবার থেকে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ সহ সকল কারখানায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বিকেলে আশুলিয়া নরসিংহপুর এলাকায় আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে একথা বলেন। তিনি আরও বলেন, কিছু উস্কানিদাতা লোকজন শ্রমিকদের উস্কে দিয়ে গার্মেন্টস কারখানাগুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, যেন মালিকদের চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আগামীকাল তিনি সকল শ্রমিকদের স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগ দিয়ে কাজ করার আহ্বান জানান। কক্সবাজার সদর হাসপাতালে সিসিইউতে ভর্তি এক রোগীর মৃত্যুর জেরে কর্তব্যরত চিকিৎসককে মারধর করা হয়েছে। এ সময় আইসিইউ, সিসিইউ সহ হাসপাতালে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দেন। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কাজে ফিরবেন না ইন্টার্ন চিকিৎসক, নার্স সহ কর্মচারীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 1টায় সিসিইউতে ভর্তি থাকা শহরের নুনিয়ারছড়া এলাকার আব্দুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়। এরপর ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভে ফেটে পড়ে তার স্বজনরা। এক পর্যায়ে তারা কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সজীব কাজীকে মারধর শুরু করে, চালানো হয় ভাঙচুর। বাংলাদেশের চরমপন্থী রাজনীতি নিয়ে ভারতের উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের রাহুল গান্ধীর এমন বক্তব্য পরিহার করা উচিত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা কূটনীতিক মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, বাংলাদেশে একটি দল ছাড়া বাকিরা উগ্রবাদী, এমন চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে ভারতকে। যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন তাদের উগ্রতা ছড়ানোর কোনো কারণ নেই, তাই ভারতকে এই বক্তব্য পরিবর্তনের আহ্বান করেন তিনি। এ সময় দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতের ইলিশ চাওয়া নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে, এমনটা জানান পররাষ্ট্র উপদেষ্টা। যে ন্যারেটিভ যে শুধুমাত্র একটি দল ছাড়া বাকি সবাই উগ্রবাদী, এই ধরনের একটা ন্যারেটিভ প্রচার করার চেষ্টা হচ্ছে মিডিয়াতে। আমি মনে করি যে এটা থেকে ভারতের বের হয়ে আসা প্রয়োজন। আর দ্বিতীয় কথা হলো যে এখানে আমরা কোনো, অন্তত আমাদের যা তথ্য তার ভিত্তিতে দেখতে পাচ্ছি না যে এখানে বিরাট উগ্রবাদীরা কোনো কিছু করে ফেলছে। যে সরকারে যারা আছেন তাদের কারোই তো এই ধরনের কোনো এজেন্ডাও নেই, এরকম কোনো ব্যাকগ্রাউন্ডও নেই। কাজে তাদের আমার মনে হয় তাদের এই বক্তব্য থেকে বের হয়ে আসাই বিদেশের সম্পর্কের জন্য ভালো। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সালেরিনা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।